হাই ফ্রেন্ডস, শেয়ারবাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, আজ আমরা এমন একটা ব্যাপার নিয়ে চর্চা করব যে ব্যাপারটাতে আপনারা কেন সম্পদ তৈরি করতে ব্যর্থ হচ্ছেন। মিনস রিটেল নিবেশক কোন জিনিসটা কম বোঝার জন্য বা বুঝতে না পারার জন্য তাদের মার্কেটে তারা প্রফিট করে উঠতে পারছে না বা তাদের পোর্টফোলিওকে পজিটিভ করতে পারছে না, সেইটার কিছু পয়েন্ট আমি বিস্তর মানে একদম পুরো ডিটেলসে আলোচনা করব। এবং সেটা করতে গিয়ে যদি ভিডিওটা একটু বড় হয়ে যায় তাহলে কিন্তু আমাকে মাফ করবেন, বাট কনসেপ্টটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কনসেপ্ট। জিনিসটাকে একটু মন দিয়ে বোঝার চেষ্টা করবেন। তার আগে দুটো ছোট খবর দিয়ে দিই যেটা অত্যন্ত জানা জরুরি। ফ্রেন্ডস, দেখুন, একটা বছরে যখন মানে আমাদের যে বাজেট হয়, সেই বছরের বাজেটের একটা টার্গেট থাকে এবং বছরের শেষে সেই টার্গেটে কতটা পৌঁছতে পারলাম না পৌঁছতে পারলাম তার একটা ডেটা বেরোয়। এবারের মানে এখন যে ডেটাটা বেরিয়েছে গত বছরে, এবং সেই ডেটাতে যেটা জানা যাচ্ছে, অ্যাকচুয়াল রিপোর্টটা বেরিয়ে আসছে, সেটা কি না, আমাদের যে গত ফাইন্যান্সিয়াল ইয়ার গেছে তাতে আমাদের যে ফিসক্যাল ডেফিসিট ছিল, যেটা আমরা টার্গেট রেখেছিলাম 4.8% ফিসক্যাল ডেফিসিট, অর্থাৎ আয় এবং ব্যয়ের মধ্যে যেটা ডিফারেন্স, যেটা আমাদেরকে ধার করতে হচ্ছে, সেটা 4.8%, যেটা কিন্তু আমরা ফিক্স করেছিলাম যে 4.8% হবে। সেই জায়গায় আমরা ফিক্স রাখতে পেরেছি, আমাদের ডাটা সেই জায়গায় ছিল। কে বলছে? রিলিজ বাই দ্য কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস অন ফ্রাইডে। দ্বিতীয় যেটা হচ্ছে, এবং সেই পরিমাণটা কতটা, প্রায় 15.77 লাখ ক্রোড়। নেক্সট যেটা হচ্ছে, টোটাল আমরা কত টাকা খরচ করেছি কত বছরে, 46.56 লাখ ক্রোড়। 46.56 লাখ ক্রোড় আমরা যেটা টার্গেট করেছিলাম তার তুলনায় 1.3% কম, অর্থাৎ 98.7% আমরা খরচ করতে পেরেছি। ক্লিয়ার? দ্বিতীয়ত, যে রেভিনিউটা আমরা এক্সপেক্ট করেছিলাম সেটার পরিমাণ কত, 30.36 লাখ কোটি। 30.36 লাখ কোটি আমাদের রেভিনিউ টার্গেট ছিল, যার মধ্যে ট্যাক্সের রেভিনিউ ছিল 24.99 লাখ কোটি এবং নন ট্যাক্স রেভিনিউ ছিল 5.38 লাখ কোটি। এই কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল এই রিপোর্টটা এটাই বোঝাতে চাইছি যে আমরা কোনো বাজে খরচ করিনি, অর্থাৎ আমরা আমাদের যে টার্গেট ওরিয়েন্টেড খরচ আমরা সেটাই করেছি। দ্বিতীয় আর একটা খবর যেটা, সেটা হচ্ছে অত্যন্ত একটা ভালো রেজাল্ট এসছে একটা কোম্পানির, জেনাস পাওয়ার। রেজাল্ট অত্যন্ত ভালো। এই কোম্পানি কি করে? স্মার্ট মিটারিং, অর্থাৎ এখন চতুর্দিকে যে মিটার লাগছে মেনলি তার সেই দিকেই বেশি নজর, এবং সেই করতে গিয়ে 12,000 কোটি টাকার কোম্পানি। কোয়ার্টারলি রেজাল্ট যদি দেখা যায়, যেটা ডিসেম্বরে ছিল 604 কোটির সেলস, সেটা হয়ে দাঁড়িয়েছে 937 কোটি। ক্লিয়ার? 50% জাম্প কোয়ার্টার অন কোয়ার্টার। আর যদি গত মার্চের তুলনায় দেখা যাবে ডবলের চেয়েও বেশি কি হয়েছে সেলস। মার্জিন 13% মার্জিন বেড়ে হয়ে দাঁড়িয়েছে 25%, ডবল। আর গত মানে ডিসেম্বর কোয়ার্টারের মার্জিন কত ছিল? 15%। প্রফিট 24 কোটির জায়গায় হয়ে দাঁড়িয়েছে 123 কোটি, এবং গত কোয়ার্টারে ছিল 57 কোটি। আর ওভারঅল যদি দেখেন তাহলে 1200 কোটি টাকার
রেভিনিউ বেড়ে দাঁড়িয়েছে 2442 কোটি, 87 কোটি টাকার প্রফিট বেড়ে দাঁড়িয়েছে 311 কোটি, মার্জিন 11% থেকে 19%। অ্যাকর্ডিংলি শেয়ারটা কিন্তু এই ভ্যালুয়েশনকে অলরেডি প্রায় জাস্টিফাই করে দিয়েছে। ক্লিয়ার? এখন কিছুটা কারেকশনে পাওয়া যাচ্ছে, কিন্তু এই দেখুন রেজাল্ট আজকে বেরোলো, মার্কেটের কিন্তু ইনসাইড ইনফরমেশন না থাকলে শেয়ার আজকে এত ফাস্ট 280 টাকা, যেটা এই মাসের লো, এটা তো মান্থলি ক্যান্ডেল, এই মাসের লো কত 271 টাকা 50, আজকের রেট কত, হাই কত, হাই হচ্ছে 397 টাকা। এবারে বুঝতে পেরেছেন, আমরা এই ভালো রেজাল্ট এসছে, রিটেল ইনভেস্টর এখানে কিনতে যাবে, কিন্তু যে বিজনেসটার প্রতি যদি আপনার বিশ্বাস থাকতো তাহলে কিন্তু আপনি অনেক আগে থেকে শেয়ারটাকে কিনে হোল্ড করে রাখতে পারতেন। ঠিক আছে, যাই হোক, শেয়ারটার মধ্যে এখনো পর্যন্ত হিউজ পটেনশিয়াল আছে। যাক ফ্রেন্ডস, আমরা আজকে যেটা চর্চা করব, দেখুন জিনিসটাকে বোঝার চেষ্টা করুন। আমি 3টে ক্যাটাগরিতে ভাগ করেছি। প্রথম কথা, আমরা কি বলছি, ভুলটা কোথায় হচ্ছে, আইডেন্টিফাইং বিজনেস। আইডেন্টিফাইং বিজনেস মানে একটা ধরুন স্টেবল বিজনেস, স্টেবল বিজনেস যেমন ধরুন রঙের ব্যবসা, সিমেন্টের ব্যবসা, ধরুন যারা এই ফাস্ট মুভিং কনজিউমার গুডস, কোলগেট, তেল থেকে শুরু করে এই সমস্ত ব্যবসা, এটা কিন্তু দীর্ঘদিন ধরে চলে আসা ব্যবসা, সো ইট ইজ এ স্টেবল বিজনেস। আর একটা ব্যবসা হচ্ছে এমার্জিং বিজনেস। এমার্জিং বিজনেস মানে যে বিজনেসটাকে আমি দেখতে পাচ্ছি ভবিষ্যতে একটা বড় বিজনেস হতে চলেছে। এবারে দেখুন, আমি এখানটাতে যদি আমি এই জায়গাতে যদি আমি আইডেন্টিফাই করি, স্টেবল বিজনেসের মধ্যে আমি যদি ধরি, ধরুন এশিয়ান পেন্ট, এশিয়ান পেন্ট, ক্লিয়ার? এবারে ধরুন আমি যদি এমার্জিং বিজনেসে ধরি, এমার্জিং বিজনেস কি, ধরুন ড্রোন, ক্লিয়ার? বা আপনি ধরতে পারেন রিসাইক্লিং, রিসাইক্লিং বিজনেস। আমি কেন বলছি এমার্জিং বিজনেস, এটা আমরা যাচ্ছি। তাহলে স্টেবল বিজনেস ধরুন পেন্ট বা এই ধরনের, এখানে আপনি HUL কেও ধরতে পারেন, হিন্দুস্তান ইউনিলিভার, এর যা বিজনেস সবসময়ের জন্য বাড়িতে কাজে লাগে, ক্লিয়ার? এবারে যেটা বলতে চাইছি যে নেক্সট যেটা আসছে সেটা কি, তাহলে আমরা স্টেবল বিজনেস পেলাম আর এমার্জিং বিজনেস পেলাম। ওকে, নেক্সট হচ্ছে পাওয়ার অফ আর্নিং বা আর্নিং পার শেয়ার। আমি কনসেপচুয়ালি বোঝানোর চেষ্টা করছি। আর্নিং পার শেয়ারটা স্টেবল বিজনেসের কেমন আর এমার্জিং বিজনেসের কেমন, এবং যেখানটাতেই কিন্তু আপনারা সবচেয়ে বেশি ভুল করে বসেন। ধরুন স্টেবল বিজনেস, ধরুন HUL, আমি যদি তার আর্নিংটা কেমন, এই জিনিসটা কিন্তু অত্যন্ত সূক্ষ্মভাবে ভাবনা চিন্তা করবেন। আর্নিং পার শেয়ার এটা কোথায় পাবেন, এবারে দেখুন এই কোম্পানির, দিস ইজ ইয়ারলি, আমি ইয়ারলি দেখছি আর্নিং কত। আর্নিং যদি দেখেন আপনি 21-এ 34 টাকা পার শেয়ার ছিল একটা শেয়ারের। আমি এখানে কিন্তু মানে এতে যাচ্ছি না কতগুলো শেয়ার ছিল, তাহলে আরো জটিল হয়ে যাবে। ঠিক আছে, আর্নিংটা কিভাবে গ্রোথ করছে বা এই কিভাবে শেয়ার প্রাইসও মুভমেন্ট করছে সেটা কিন্তু এর উপর নির্ভর করে। তাহলে দেখুন 21-এ 34 টাকা, 22-এ ধরুন 37.79 38 টাকা, 23-এ 43 টাকা সে রোজগার করছে। এই রোজগার বাড়ার জন্য তো তার ভ্যালুয়েশনটা বাড়ছে।
এই রোজগারটাই তো মেন। তাহলে 34, 38, 43, এবার দেখুন 24-এ গিয়ে তার কিন্তু সেই অর্থে রোজগার বাড়েনি, বা 25-এ গিয়েও সেই অর্থে রোজগার বাড়েনি। মিনস ধরুন 34 মানে 21 থেকে 22-এ যদি তার রোজগার 10% বেড়েছিল, 22 থেকে 23 যদি তার রোজগার 10% বেড়েছিল, সে জায়গায় 23 থেকে তার 24 1-2%ও বাড়েনি, বা 24 থেকে 25 তার ব্যবসা বা রোজগার 2-3%-এর বেশি বাড়েনি। এটা একটা স্টেবল বিজনেস। কার বললাম? হিন্দুস্তান ইউনিলিভার। একইভাবে এবং এই ধরনের রোজগারে সে কত ভ্যালুয়েশন পাচ্ছে? সে 53 ভ্যালুয়েশন পাচ্ছে। পি, যাচ্ছি আমি কনসেপ্টে যাচ্ছি। নেক্সট আমি যেটা দেখাবো, এইচইউএল দেখলেন, এবারে দেখুন এশিয়ান পেন্ট। ডিফারেন্সটা বোঝার চেষ্টা করবেন। আমি কিন্তু স্টেবিলে আছি। আমি কোথায় আছি? স্টেবলে। এবারে যদি আপনি এশিয়ান পেন্টে আসেন, যদি আমি 3-4 বছরের তুলনা করি, 22-এ তার আর্নিং কত ছিল? 31.59। আবার 23-এ কত ছিল? 43। ভালো জাম্প, 31.59 থেকে 43, 30% ইনক্রিজ। আবার 43 থেকে 56.92, প্রায় 30%-এর কাছাকাছি। বাট হঠাৎ করে এই 25-এ এসে তার রোজগার কি হয়ে গেল? প্রায় 30-40% কমে গেল। ক্লিয়ার? তাহলে এই রোজগারের উপরে কিন্তু তার শেয়ারের ভ্যালুয়েশন ডিসাইড হবে। এবারে দেখুন এই শেয়ারের এই ধরনের হিস্ট্রি যদি দেখেন, গত 10 বছরের হিস্ট্রিতে কিন্তু কখনোই, ধরুন এই টাইমটাতে 17, 18, 19-এ কিছুটা এই একটা স্ট্যাগনেশন ছিল, কিন্তু এই ধরনের যে কমে যাওয়া এখানে পাওয়া যায়নি। ক্লিয়ার? তাহলে আর্নিং পার শেয়ার স্টেবল বিজনেসে। সো দিস ইজ অ্যান এক্সেপশনাল কেস। আবার দেখবেন আগামী বছর সে হয়তো এর মতো না করতে পারলেও এর চেয়ে অনেক বেটার করবে। ক্লিয়ার? এবারে দেখুন এটা কি গেল, আমরা তাহলে স্টেবল বিজনেসটা বুঝলাম। এমার্জিং বিজনেস, ধরুন ড্রোন। ড্রোন ইন দ্য সেন্স আমি একটা জাস্ট একটা স্পেসিফিক সেক্টরকে বোঝাচ্ছি। যেমন ধরুন আমি বলছি, যেটা ড্রোন বলতে যেটা বলছি, ড্রোন সেক্টরের কোনো একটা শেয়ার কেন্দ্রিক আমি বিজনেস বোঝাতে চাইছি, জেন টেকনোলজি। আমি কিন্তু এর পরে আসবো ভ্যালুয়েশনের ডিটেলসে। এখন আমরা কি দেখছি? আর্নিং দেখছি। নাও সি জেন টেকনোলজি, এরা কি করে? ড্রোন কেন্দ্রিক বিভিন্ন রকমের বিজনেসের মধ্যে আছে। এবারে দেখুন এমার্জিং বিজনেস। এই এমার্জিং বিজনেসকে আইডেন্টিফাই করাটা কতটা জরুরি। এবারে দেখুন 22-এ সে মাত্র 25 পয়সা করে রোজগার করত, 23-এ সে কত রোজগার করলো? 5 টাকা 38। কত গুণ? 20-25 গুণ বৃদ্ধি পেয়েছে তার রোজগার। 25 থেকে 5 টাকা 38 মানে 20-25 গুণ রোজগার বৃদ্ধি পেল। আমি শুধু রোজগারটার কথা বলছি। আবার 23 থেকে 24-এ যদি দেখেন কি হলো? প্রায় 3 গুণ বাড়লো। আবার 24 থেকে 25-এ যদি যাচ্ছেন তার রোজগার কি হলো? ডবল হয়ে গেল। এখানে একটা জিনিস হচ্ছে কি, অবশ্যই জিনিসটাকে মাথায় রাখবেন, সেটা কি? দেখুন 20-22 গুণ বাড়ার পরে
পরের বারে কিন্তু 20-22 গুণ বাড়াটা ডিফিকাল্ট টাস্ক। পরের বারে 3 গুণ বাড়লো, 3 গুণ বাড়ার পরে কিন্তু তার পরের বছর 3 গুণ বাড়াটা অত্যন্ত কঠিন। কত হলো? ডবল হলো। এরপরে এই ডবল হতে পারবে না, 50% বাড়লেও যথেষ্ট বাড়া হবে। তাহলে এমার্জিং বিজনেসটা আমরা কিভাবে আইডেন্টিফাই করলাম? এরকম কিন্তু বহু শেয়ারের উদাহরণ আছে, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। এবারে আমি এই পয়েন্ট অফ ভিউতে আরেকটা এমার্জিং বিজনেস, ধরুন রিসাইক্লিং এ, ধরুন ইকো রিসাইক্লিং। আচ্ছা এবারে দেখুন, আমি ভ্যালুয়েশনে পড়ে যাচ্ছি। ইকো রিসাইক্লিং এর সঙ্গে সঙ্গে আমি ধরুন ইকো রিসাইক্লিং, আমি ভাবছি এটা এমার্জিং বিজনেস। ক্লিয়ার? এবারে দেখুন, যদি আমরা গত 4 বছর দেখি, তাহলে 4 বছরের মধ্যে কি দেখতে পাচ্ছি? 21-এ ছিল 2 টাকা 32 রোজগার একটা শেয়ারের পিছনে, 22-এ 6 টাকা 58, 3 গুণ বেড়েছে। আবার 21-22, 23-এ রোজগার অর্ধেক হয়ে গেছে। 24-এ আবার রোজগার কি হয়ে গেছে? 3 গুণ হয়ে গেছে। মানে কি, এমার্জিং বিজনেসের স্টেবিলিটি আসেনি এখনো। একটা বিজনেসের স্টেবিলিটি আসতে সময় লাগে, আর স্টেবিলিটি যখন আসে তখন তার গ্রোথ কমবে। গ্রোথ কমবে মানে কোন সেন্সে কমবে? যা এইভাবে যে 2 গুণ 3 গুণ এইভাবে যেটা, সেটা কমে যাবে। আবার 24 থেকে 25-এর যদি দেখেন আপনি, প্রায় 25% গ্রোথ হয়েছে। ক্লিয়ার? তাহলে এমার্জিং এবং স্টেবল বিজনেসের সবকিছু কিসের উপর নির্ভর করে? রোজগারের উপর। একটা শেয়ারের রোজগার, আমি চার্টেও যাব। ক্লিয়ার? তাহলে রোজগার পার্টটা কিন্তু কতটা ভাইটাল। আর্নিং পার শেয়ারের, যখন আপনি কোনো শেয়ার কিনছেন, যে শেয়ারই কিনুন না কেন, তার বছর বাই বছর যে ইপিএস হচ্ছে, অ্যাটলিস্ট সেটার দিকে নজর রাখুন, এবং অ্যাকর্ডিংলি আপনি ভাবুন আপনি গ্রোথ কতটা পাবেন, আপনার শেয়ার কতটা অ্যাপ্রিসিয়েট করবে। আপনাকে ব্যাক এন্ডে আপনার মাথায় কিন্তু অঙ্ক কষে নিতে হবে। এবারে আসছি আসল জায়গায়। এবারে জিনিসটা হচ্ছে কি, যেমন আমরা বলি যে আপেল আমরা কখনো 180 টাকা কেজি কিনছি, আবার কখনো 120 টাকা কেজি কিনছি। তাহলে 120 টাকা কেজি কখন কিনছি? যখন তার প্রোডাকশন সাইকেলটা শুরু হয়, প্রচুর সাপ্লাই থাকে। আর 180 যখন শেষ হয়ে যাচ্ছে। কিন্তু আপেল যদি আমি 120 এবং 180 সারা বছর এই রেঞ্জে পাচ্ছি, আম একটা ছোট টাইমের জন্য আসে, সেটা আমি কেন 40, 50, 60 এই রেঞ্জে কিনছি কেন? তার দাম, তার মানে কি দুটোর মধ্যে একটা আলাদা কিছু না কিছু ডিফারেন্স আছে। তেমনি ভাবে প্রত্যেকটা শেয়ারেরও যে বিজনেস, তারও আলাদা একটা ভ্যালুয়েশন আলাদা আলাদা ভাবে থাকে। যেমন স্টেবল বিজনেসের ক্ষেত্রে একটা ধরনের ভ্যালুয়েশন, আবার এমার্জিং বিজনেসের ক্ষেত্রে আলাদা আলাদা ভ্যালুয়েশন। আমরা এবারে যখন ভ্যালুয়েশনের দিকে যাব, কে কোন ভ্যালুয়েশনটা পাওয়া উচিত? পাওয়া উচিত মানে কি? মানে শেয়ারটার অ্যাকচুয়াল কোথায় কেনা উচিত, শেয়ারটাকে অ্যাকচুয়ালি কোথায় কিনলে আপনার লস কম হবে, বা শেয়ারটাকে কোথায় বিক্রি করলে আপনার সবচেয়ে বেশি প্রফিট পাচ্ছেন, সেটা জানার জন্য যে শেয়ারগুলো নিলাম আমরা, সেই শেয়ারগুলো আমি দেখাবো যে কিভাবে ভ্যালুয়েশন কিন্তু আমাদেরকে বোকা বানায়, বা যেহেতু সাধারণ নিবেশক জিনিসগুলো বুঝতে পারে না, তাই কিন্তু তারা। এবারে দেখুন, আর্নিং বুঝিয়ে দিচ্ছি হিন্দুস্তান ইউনিলিভারের। এবারে আমি চলে যাচ্ছি ভ্যালুয়েশন।
ভ্যালুয়েশন মানে কোন ভ্যালুয়েশন পাচ্ছে কখন। আমি যদি ধরি এই যে মানে এটা পেয়েছি, ধরুন আর্নিং পার শেয়ার, এখানে পেয়েছি আর্নিং পার শেয়ার, সরি আমি এখান থেকেই পেয়ে যাবো আবার। এবারে দেখুন, আমি যদি এইখানে দেখুন, আপনি যদি আমার এতে দেখেন, বাইশে বাইশে মার্চে 22 মার্চে তার ভ্যালুয়েশন কত ছিল? 52। আর্নিং কত ছিল? মানে আর্নিং একটা শেয়ারের 37 টাকা 55। তাহলে ভ্যালুয়েশন কত পেল? 52 টাকার ভ্যালুয়েশন পেল সে। এবারে আমি যদি একই জিনিস 23-এ চলে যাই, কারণ 23-এ আবার একটা রোজগার এসছে, আমি চলে যাব 23-এর মার্চে। 23-এর মার্চে 23-এর মার্চে এসছি, কি হলো? আর্নিং বাড়লো কত? 37 থেকে 42 হলো। কিন্তু যে ভ্যালুয়েশনটা 22-এর মার্চে ছিল, 22-এর মার্চে কত ছিল? 22-এর মার্চে 52 ভ্যালুয়েশন পেয়েছিল। হঠাৎ করে কিন্তু সে 23-এর মার্চে গিয়ে কি পাচ্ছে? তার ভ্যালুয়েশন কিন্তু যখন আমি দেখছি বছরের শেষে কি হলো না, সে ভ্যালুয়েশন ধরুন আর্নিং বেড়েছে, ভ্যালুয়েশনও বেড়ে গেছে। এবার অ্যাকচুয়াল কোন ভ্যালুয়েশনটা হওয়া উচিত? গড় ভ্যালুয়েশন। এবারে দেখুন এখানে নিচে আছে মিডিয়ান পিই, অর্থাৎ এটা হচ্ছে তার সর্বকালীন গড় ভ্যালুয়েশন। সেটা কত? 48.4। এর যত কাছে আসবে তত মানে একদম পারফেক্ট ভ্যালুয়েশন। এর নিচে যদি কখনো চলে যায় তাহলে ভাবতে হবে লো ভ্যালুয়েশন, আর এর উপরে যদি চলে যায়, খুব বেশি উপরে যদি চলে যায়, হাই ভ্যালুয়েশন। তাহলে আমি 22-23 দুটো দেখেছি। এবার আমি চলে যাব 24-এ। 24-এর মার্চে 22-23, এটা 22-23-24। এবার আমি যদি 24-এর মার্চে যাই, 24-এর মার্চ, এবারে দেখুন 43.88 তার, অর্থাৎ আমার আর্নিং বাড়েনি তেমন ভাবে। তাহলে যেহেতু আর্নিং বাড়েনি, শেয়ারকে কিন্তু নিচে আসতে হচ্ছে, শেয়ারকে নিচে আসতে হচ্ছে। অর্থাৎ যে 60-এর অবধি চলে গেছিল, সেই 60 কিন্তু সে পাবে না, 60-এর পি পাবে না। তাই কিন্তু শেয়ার প্রাইসকে নিচে আসতে হচ্ছে, তাই সে 55-র কাছাকাছি এসছে, বা কিছুক্ষণ পরে গেলে দেখা যাবে যে 52-র কাছাকাছি গেছে। আপনি যদি একই জিনিস যদি চার্টেও দেখেন, আপনি দেখবেন যে সেখানেও যদি আপনি দেখেন, সেখানেও কিন্তু একই জিনিস কিন্তু আপনি পাবেন। চার্ট কিন্তু ওইভাবে কথা বলবে। ক্লিয়ার? আমি কি বোঝাতে পারছি, বা আমি বুঝতে পারছি না যে আপনাদেরকে প্রসঙ্গটা কেমন ভাবে কি করছে। যাই হোক, বাকি রেস্ট 25-এও দেখুন আর্নিং বাড়েনি, যেহেতু শেয়ার প্রাইস আর মুভমেন্ট করেনি। পিটা কি করে তৈরি হয়? শেয়ার প্রাইস ডিভাইডেড বাই ইপিএস। তাহলে শেয়ার প্রাইস না বাড়লে, আর ইপিএসটা যেহেতু ফিক্স আছে, শেয়ার প্রাইস কমে যাওয়ার কারণে পিটা কমে তার ভ্যালুয়েশনকে কমানো হচ্ছে, মানে তার যে গড় 48.44 আছে তার কাছাকাছি আনা হচ্ছে। এটা কার গেল? হিন্দুস্তান ইউনিলিভার। এবার দেখুন এশিয়ান পেন্ট। একই জিনিস যদি আমি খুব তাড়াতাড়ি এশিয়ান পেন্টের ক্ষেত্রে বোঝানোর চেষ্টা করি,
আশা করি কনসেপ্টটা বেশ কিছুটা বুঝেছেন। এবারে দেখুন, নাও সি, এবারে এশিয়ান পেন্টের এফেক্ট কবে এসছে? আজকে আমরা কি এশিয়ান পেন্টের রেজাল্ট আমরা যদি দেখি 24 মার্চেও কিন্তু ভালো রেজাল্ট এসছে, 25 মার্চে রেজাল্ট খারাপ এসছে, বাট মার্কেট কতটা সেন্সিটিভ দেখুন। এবারে দেখুন 22 মার্চ, 22 একটু টাইম লেগে যাচ্ছে, মাফ করবেন। মার্চের ভ্যালুয়েশন কত? আর্নিং 31.61, ভ্যালুয়েশন কত? 86 টাকা, পি কত? 86.6। 22-এ 23-এ চলে যান, 23 মার্চ দেখুন, 23 মার্চ। এবারে দেখুন কিভাবে ভবিষ্যৎকে আগে থেকে অ্যান্টিসিপেট করা হচ্ছে। এখানে ইপিএস কত হলো? 40, 32 থেকে 40। ধরুন তেমন কোনো বাড়েনি, ধরুন বেড়েছে, ভালোই বেড়েছে, প্রায় 25% বেড়েছে, কিন্তু শেয়ার প্রাইসকে উপরে নিয়ে যাওয়া হলো না, অর্থাৎ কারেক্টিভ মোডে আসা হলো, বা যতটা বাড়া উচিত ততটা বাড়ানো হলো না, অ্যাডজাস্টমেন্ট করা হলো কি পি, যে পিটা আগে বেশি ছিল বর্তমানে কাছাকাছি এলো। প্রসঙ্গত বলে রাখি এর মিডিয়ান পি কত? 50, 49.1। 22-23 বুঝলেন। এবারে যদি আমি 24-এ যাই, 24 মার্চে যদি যাই, 24 মার্চ দেখুন কোথায় নিয়ে চলে এসছে। রোজগার বাড়লো কিন্তু 40 থেকে 57, মানে কত হলো? 30-40%। কিন্তু শেয়ার প্রাইসকে বাড়ানো হচ্ছে না, মানে সেই রেশিওতে বাড়ানো হচ্ছে না, যার জন্য তার পি কোথায় চলে এলো? মিডিয়ানের কাছাকাছি। মিনস ওভারঅল পেন্ট বিজনেসের যে ইন্ডাস্ট্রি, তারা আগামী ভবিষ্যৎকে উপলব্ধি করেছে যে একটা বড় কম্পিটিশন ফেস করতে যাচ্ছি আমরা। ক্লিয়ার? তাহলে এখানে আর্নিং পার শেয়ার বাড়লো, কিন্তু শেয়ার প্রাইসকে বাড়ানো হলো না, অর্থাৎ অ্যাডজাস্টমেন্ট চলছে কিসের? পির। এবারে আমি যদি আসি 25-এ এসে কি হলো, তাহলে এখানে পি 50, আর্নিং কত? 56.87। এবারে দেখুন আসল খেলাটা। এবারে যদি আমি মার্চে চলে আসি, মার্চে, ফেব্রুয়ারি, মার্চ, 56 থেকে কোথায় চলে এসছে? 45 চলে এসছে। 56 থেকে মানে আর্নিং, একটা শেয়ারের রোজগার 45-এ চলে এসছে। এখানে অ্যাকচুয়ালি কি এই চার্টে কোয়ার্টার বাই কোয়ার্টার দেখানো হচ্ছে, তাই বিভিন্ন রকমের ডাটার মধ্যে একটু তারতম্য আছে। যেভাবে আমি ওখানটাতে একদম পুরো স্পেসিফিক দেখিয়েছিলাম, এখানে এক একটা বার হচ্ছে এক একটা কোয়ার্টার, কিন্তু পি কোথায় চলে এসছে? গড়ের কাছাকাছি, মিডিয়ান পির কাছাকাছি 49.1। ক্লিয়ার? একসঙ্গে এত কিছু জিনিস বুঝতে পারবেন না, তাও চেষ্টা করুন। নেক্সট, এবারে এমার্জিং বিজনেস, জেন টেকনোলজি চার্ট, ম্যাক্সিমাম পি সি 700 পিতে ট্রেড করছে, কবে? 22-এ। কিন্তু যেই 20-21 গুণ বেড়ে গেল, আর্নিং পার শেয়ার 25 পয়সা থেকে যখন 5 টাকা 37 হয়ে গেল, সঙ্গে কি হয়ে গেল? এখানে পি কত দেখাচ্ছে? ধরুন 600। সঙ্গে সঙ্গে প্রপোর্শনাটলি কিন্তু পরের বছর, অর্থাৎ
আমি এটা 22-এর ধরুন মে দেখাচ্ছে, অলমোস্ট এইরকম রেঞ্জের ধরুন মার্চের দিকে যদি আমি করার চেষ্টা করি, সবসময় ডাটা এখানে পাওয়া মুশকিল হয়ে যেতে পারে, তাও দেখছি চেষ্টা করি। না, ওই এইভাবে দেখাচ্ছে। এবার আমি যাচ্ছি 23-এর মার্চে, 23-এর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। এবারে দেখুন এখানে কি দেখাচ্ছে, আমি যে জায়গাটাতে আছি এখানে কোয়ার্টারলি দেখাচ্ছে, 3 হয়ে গেছে ইপিএস। তার নিরিখে যদি দেখা যায় প্রায় 12-13 গুণ, আগে ছিল 27 পয়সা, সেই নিরিখে যদি 3 টাকা 8 হয় তাহলে 12-13 গুণ। কোথায় 600 পি ফট করে কমে এলো, কোথায় 88-র কাছাকাছি। আবার পরের মার্চে যদি যাই, পরের মার্চ মানে 24-এর মার্চে আমি যদি দেখি, 24-এর মার্চে দেখুন কি হলো, 13 টাকা রোজগার, মানে 3 থেকে 13, 4 গুণ। আবার পি কোথায় চলে এসছে, 71-এর কাছাকাছি, মানে ভ্যালুয়েশন কমানো হলো। কিন্তু আশ্চর্যজনক ভাবে এই সমস্ত জায়গায় শেয়ারও কিন্তু 20 গুণ বেড়েছে। আমি সেই চার্টে যাবো এবারে যদি 25-এ চলে আসি, 25-এর মার্চে দেখুন আর্নিং কত হয়ে গেছে, 24-এর কাছাকাছি। তারপরেও পি কত, 49.7। তার মানে 600-র ভ্যালুয়েশনের কাছ থেকে ভ্যালুয়েশন কোথায় নামানো হলো, 50-এর কাছাকাছি। রোজগার 25 পয়সা থেকে বেড়ে কোথায় চলে গেছে, 24 টাকা 44 পয়সা। এবারে দেখুন আমি এই জিনিসটা চার্টে যদি বোঝাই, চার্টে যেটা বোঝাতে চাইছি, জেন টেকনোলজি। এবারে দেখুন শেয়ার প্রাইস যদি 22 থেকে 23 যখন ভাবছেন আপনি, তখন 25 পয়সা থেকে ধরুন 3 টাকা, 3 টাকা থেকে 12 টাকা, 12 টাকা থেকে 25 টাকা, 24 টাকা। তো সে কি করলো, 192 টাকা থেকে কোথায় নিয়ে গেল, 2600 টাকা। 2600 টাকা থেকে ফেলে দিল কোথায়, 800-র কাছাকাছি, 900 সামথিং। আবার রেজাল্ট যখন দেখলো যে সাপোর্ট করছে আমাকে, সে আবার উপরে চলে যেতে শুরু করেছে। কমেন্টের মাধ্যমে জানান যে জিনিসটা আপনাদের বোধগম্য হলো কি হলো না, যে কিভাবে আইডেন্টিফাই করতে হয় বিজনেস, তার রোজগারের ক্ষমতা, এবং সেই অনুযায়ী সে ভ্যালুয়েশন, ইকো রিসাইক্লিং আপনারা কিন্তু সেম ভাবে জাজমেন্ট করুন। কমেন্টের মাধ্যমে জানান যে ভিডিওটা কেমন লাগলো। আমি তো বুঝতে পারবো না, আমি আমার তরফ থেকে আন্তরিক চেষ্টা করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, কমেন্টের মাধ্যমে জানান ভিডিওটা কেমন লাগলো। কথা হবে পরের এপিসোডে, কারণ অনেক টাইম হয়ে গেছে।